২৪ ঘন্টায় ৫ কাহিনী আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ থেকে শুরু হয়ে গিয়েছে শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং পাল্টা বিরোধীরাও সুর চড়িয়েছে এবং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু, মণিপুর ইস্যু, ওয়াকফ বিল ইস্যু, আদানি ইস্যু, যে সমস্ত ইস্যুতে বিরোধীরা সুর চড়াবে বলে একেবারে কোমর বেঁধে তৈরি, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ন্যারেটিভ সেট করে দিলেন। বিল পাশ করাতে চাইছে সরকার নিঃসন্দেহে, তার আগে বিরোধীদের এইভাবে চাচা চোরা আক্রমণ নিয়ে কিন্তু নানান জল্পনা রাজনৈতিক মহলে। আর এখানেই প্রশ্ন উঠছে যে বিরোধীদের তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে হট্টগোলের দায় কি শুধুই বিরোধীদের? বিল পাশে কি নয়া স্ট্র্যাটেজি নিয়েছে গেরুয়া শিবির? কোন জায়গায় ইন্ডিয়া জোটের সমীকরণ, সেদিকেও নজর দেওয়া রয়েছে, কারণ সাম্প্রতিক যে ভোট হয়ে গিয়েছে তাতে রেজাল্ট, তাতে অস্বস্তিতে হাত শিবির, এবং এই জায়গা থেকে হাত ছেড়ে মমতা মডেলই ভবিষ্যৎ কিনা তাই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। আর এই আমরা কথা বলবো, আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে তৃণমূলের অর্পণ ব্যানার্জি রয়েছেন শতরূপ ঘোষ সিপিএমের, কেতন জয়সওয়াল কংগ্রেসের রয়েছেন আমাদের সঙ্গে থাকবেন বিজেপির সৌমিক রাহা এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে কেতনের কাছেই যাই। কেতন, এই যে গোটা বিষয়টা, এই বিষয়ে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী আজ একেবারে চড়া সুর চড়ালেন, যেখানে বলা হচ্ছে যে বিরোধীরা হট্টগোল করে তাই সংসদ চলতে পারে না। এটা আমরা এতদিন দেখে এসেছি যে প্রধানমন্ত্রী বা মোদিজি নিজেকে বলতেন যে মানে একটা এতদিন নাকি সব দুর্বল প্রধানমন্ত্রীরা ছিলেন, একদম স্ট্রং, একদম মাসেল ম্যান, একজন 56 ইঞ্চ কা সিনিয়র কাইন্ড অফ প্রধানমন্ত্রী। কিন্তু আজকের যে বক্তব্যটা তো মনে হচ্ছে মানে সারেন্ডার করে দিচ্ছেন যে দেশ আমরা চালাতে পারছি না, মানে পার্লামেন্ট যদি চালাতে নাই পারি তাহলে দেশ চালাতে পারছি না। যা হচ্ছে চালানোর দায় একমাত্র শাসক দলের, তাই না? 100 বার শুধু শাসক দলে না, কিন্তু যদি শাসক দল চেয়ে নেয় যে তারা মেজরিটিতে আছে, তারা সরকারে আছে, বিজনেসগুলো তারাই ঠিক করে কি হবে না হবে, কিন্তু যদি তারাই যদি একেবারে যদি তাদের ইন্টেনশন থাকে যে আমরা চলতে দেবো না, আমরা দেখছি তো যবে থেকে মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন এই একই আমরা টেন্ডেন্সি দেখে যাচ্ছি যে এমন কোনো একটা সিচুয়েশন তৈরি হবে যেখান থেকে কোনো ডিসকাশন হবে না। কারণ ডিসকাশনে অসুবিধাটা কোথায় বলুন? আজকে যে রাজ্যসভায় যে হট্টগোলটা হলো, রাজ্যসভায় যে সাসপেনশন হলো, কেন হলো? কারণ এত বড় একটা ইস্যু, যেখানে আদানির এত বড় একটা মানে এটা শুধু একটা মানে যারা ইনভেস্টার তাদের একটা ইস্যু আছে, দেশের ভাবমূর্তি ইন্টারন্যাশনালি, কারণ তার বিরুদ্ধে আমাদের সরকার তো নির্লজ্জ মতো কিছু করতে পারিনি এতদিনে, শুধু ক্লিন চিট দিয়ে গেল। আচ্ছা, যদি আপনি মোদিকে নিয়ে বলতেন তখন বিজেপির প্রতিনিধিরা আপনাদের এসে অ্যাটাক করতো, যে মানে মনে হতো যে তারা বিজেপির স্পোক্স পার্সন না, তারা কি আদানির স্পোক্স পার্সন, সেটা হলো। কিন্তু এখন যখন ইউএসএতে যখন এর বিরুদ্ধে একটা মানে এফআইআর হয়ে গেছে, ওখানে একটা মানে সামান হয়েছে, এত বড় একটা ভাবমূর্তির ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এখনো যদি এটা নিয়ে আলোচনা হবে না তো কখন হবে? আচ্ছা, আমি আসবো এই জায়গায় দাঁড়িয়ে, তবে তার আগে চোখ রাখবো প্রতিবেদনে। সংসদে জনগণের স্বার্থে কিছু বলেন না বিরোধীরা, মানুষ তাদের বারবার প্রত্যাখ্যান করছেন। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই চড়া সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पार्लियामेंट में स्वस्थ चर्चा हो, ज्यादा से ज्यादा लोग चर्चा में अपना योगदान दें। दुर्भाग्य से कुछ लोगों ने अपने राजनीतिक स्वार्थ के लिए, जिनको जनता ने अस्वीकार किया है, वे संसद को भी मुट्ठी भर लोगों के हुड़दंगबाजी से कंट्रोल करने का लगातार प्रयास कर रहे हैं। उनका अपना मकसद तो संसद की गतिविधि को रोकने से ज्यादा सफल नहीं होता है, और देश की जनता उनके सारे व्यवहारों को काउंट करती है, और जब समय आता है तो सजा भी देती है। মোদির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। তারাও বুঝিয়ে দিয়েছেন চড়া সুরেই অধিবেশনে অংশ নেবেন তারা। किसी की सर्टिफिकेट नहीं, कौन होलीगम है? उनके नजरों में उन्होंने जो मर्जी बोल दिया, महिलाओं के खिलाफ बोल दिए, सब हमारा गरिमा उतार दिए, पार्लियामेंट का गरिमा नहीं बच रहे। अब देश को बख्श ले प्लीज। क्या बोलते हैं देश के प्रधानमंत्री?
जीत में भी कोई मर्यादा नहीं, हार में तो बिल्कुल ही नहीं। क्या बात कर रहे हैं कि एक बंच ऑफ हूलिगन्स आए हैं पार्लियामेंट में। पार्लियामेंट में लोगों के इच्छा से आए हैं हम लोग, हम उनके मर्जी से आए हैं, इनकी मेहरबानी पे नहीं। सदन के डिसरप्शन की बात उन्होंने की। कौन करता है सदन का डिसरप्शन? हम चाहते हैं। हमने 267 का नोटिस दिया, किस बात के लिए दिया? अडानी का 2200 करोड़ रुपए रिश्वत देने का भ्रष्टाचार सामने आया है। देश की जनता को महंगी बिजली के नाम पे लूटा जाएगा, मोदी सरकार के लोगों को रिश्वत दी जाएगी, और इस मामले में सदन में चर्चा नहीं होनी चाहिए। ये पूरी तरीके से भाजपा जो है एकदम नफरत ही नहीं, ये लोग किसी भी प्रकार से देश को तोड़ना चाहते हैं। इसलिए हम सब लोग जो है एकजुट हैं। इनके नफरत के डिज़ाइन को हम लोग जानते हैं। अगर कहीं भी इस तरह का प्रयास अगर बिहार में अगर कोई करेगा तो हम लोग जो है चुप बैठने वाले लोग नहीं। যে সংবিধান রচনা করেছিলেন তার মধ্যে ওয়াকফ কোথায় ছিল? এটাকে কংগ্রেস পরবর্তীকালে নিয়ে এসছে ভোট ব্যাংকের রাজনীতিকরণের জন্য, সংখ্যালঘু তুষ্টিকরণের জন্য, এবং সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলেরা সেই পথে হাঁটছে। আদানি, ওয়াকফ বিল এবং মণিপুর সংকট, এই তিন বিষয় নিয়ে শীতকালীন অধিবেশনে সুর চড়ানোর ভাবনা বিরোধী দলগুলির। যোগ হয়েছে উত্তরপ্রদেশের সম্ভালে অশান্তির ইস্যু। চলতি অধিবেশনে এসবের মধ্যেই 15টি বিল আনার কথা ভেবে রেখেছে সরকার। এই অবস্থায় বিরোধীদের ঘাড়েই পাল্টা হট্টগোলের ন্যারেটিভ চাপিয়ে দিয়ে বিল পাশ করানোর চেষ্টা সরকার চালাতে পারে বলে রাজনৈতিক মহলের মত। প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবিরও। সরকার পক্ষের হাতে রয়েছে ওয়াকফ বিল পাশ করানো সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। সেক্ষেত্রে কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে, যদি বিরোধীরা হইহট্টগোল করে, যদি সংসদ অধিবেশন না চলে, তাহলে সরকার পক্ষ এককভাবে ফাঁকা ময়দানে গোল দেবে এবং বিলগুলি পাশ করা হবে? এই প্রশ্ন কিন্তু উঠছে সংসদ অধিবেশনের শুরুর প্রথম দিনেই। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। শ্রমিক এরকমই পরিকল্পনা, ফাঁকা মাঠে গোল, এবং এই ট্রেনটা কিন্তু এই অধিবেশনে নয়, গত কয়েক অধিবেশনেই কিন্তু আমরা দেখেছি। দেখুন, সংসদ আজ থেকে চলতে শুরু হলো, আর সংসদ চলার প্রথমেই সংসদের গরিমা নিয়ে আমার একটা কথা মনে পড়ে যায়। প্রয়াত সুষমা স্বরাজের একটা কথা ছিল, উনি বলতেন যে আমাদের ভারতীয় সংবিধানের মূল ভাব থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কি আমরা একে অপরের বিরোধী বলে সম্বোধন করি, শত্রু বলে সম্বোধন করি না। আমাদের বিরোধিতা হয় কিসের ওপরে? বিচারধারার উপরে বিরোধিতা হয়, কর্মসূচির ওপরে বিরোধিতা হয় এবং নীতি নির্ধারণের ওপরে বিরোধিতা হয়। তাই জন্য আজকে সংসদ ভবনে আমাদের যেরকম একজন সুন্দর গঠনতন্ত্রমূলক আলোচনা দরকার, সেই আলোচনাটার জন্য ঠিক শান্তিপূর্ণভাবে সহাবস্থানের দরকার আছে। আমরা সংসদের গরিমা বারবার বিরোধীরা অভিযোগ করে সেই ক্ষেত্রটাই তৈরি হয় না। কারা অভিযোগ করে সংসদ, সেই ক্ষেত্রটা কারা অভিযোগ করে? আমরা দেখেছিলাম যারা অভিযোগ করে তাদের নেত্রীকে স্পিকারের মুখের সামনে কাগজ ছুঁড়ে মারতে, স্পিকারের মুখের সামনে কালো শাল ছুঁড়ে মারতে আমরা দেখেছি বারবার। আজকে সংসদের বাইরে দাঁড়িয়ে আজকে এক একজন সাংসদ হাতে হাড়ি নিয়ে, কালো শাল নিয়ে, তারপরে কোথাকার কোন ডায়েরি নিয়ে কিভাবে এরা নাটক করে যায়। আসলে ওটা ভাড়ামো করার জায়গা নয়। ভারতের গণতন্ত্রের মন্দিরটা আমাদের প্রত্যেক জনপ্রতিনিধির মাথায় রাখতে হবে। সার্টিফিকেটটা, বিজয়ের সার্টিফিকেটটা পাওয়ার এক সেকেন্ড, আজকেও তিনি দলীয় প্রতিনিধি হতে পারেন, কিন্তু তারপরে তিনি দলীয় প্রতিনিধি নয়, তিনি জনগণের প্রতিনিধি। তাই জনগণের হয়ে কথা বলাটা। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, যদি এই স্ট্র্যাটেজি হয়ে থাকে যে বিরোধীরা হইচই করবে, ওয়াকআউট হবে, সাসপেন্ড হবে, তারপরে ফাঁকা মাঠে গোল, যদি এইটাই চেনা স্ট্র্যাটেজি হয়ে থাকে, পাল্টা তাহলে আলোচনার পরিবেশটা, সংসদের থেকে লড়াইয়ের পরিবেশটা তৈরি হচ্ছে না কেন? দেখুন, আমাকে যখন বললেন আমার খারাপ লাগছিল, যে ভাই বলছিল, আমার শুনে খুব মজা লাগছিল, আপনি শুধু শুধু ওকে থামালেন। কেন উনি যখন বলছিলেন আমি বুঝতে পারছিলাম, সবাই বুঝতে পারছিল তৃণমূলকে ইঙ্গিত করে, ঠিক কথাই বলছিলেন যে হাড়ি নিয়ে, কলসি নিয়ে, ডায়েরি নিয়ে, শাল নিয়ে পার্লামেন্টের বাইরে নাচের অনুষ্ঠান করেছিল তৃণমূল। ওই নাচের অনুষ্ঠানে সবার সামনে দাঁড়িয়ে যে নর্তকীর ভূমিকা পালন করেছিল তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। ওই সময় ডায়েরি এবং শাল নিয়ে সবচেয়ে ভালো বাংলা ডান্স করছিলেন। যাই হোক, তা সেগুলো উনি বলছেন, আমার শুনতে ভালোই লাগছিল। আমি একটা লাইন আপনাদের শোনাই। When parliament is used to ignore issues, the obstruction of parliament is in the favor of democracy. There are occasions when obstruction in parliament brings greater benefit to the country. পার্লামেন্টকে যখন ব্যবহার করা হয় ইস্যু থেকে মুখ ঘোরাতে, তখন পার্লামেন্টকে ব্যাহত করাটা গণতন্ত্রের পক্ষে যায়।
এরকম কিছু সময় আসে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যখন পার্লামেন্টকে ব্যাহত করা গণতন্ত্রের পক্ষে বৃহত্তর লাভের সূচনা করে। কথাটি কার? অরুণ জেটলির। আপনার মনে থাকবে রাজ্যসভায় উনি দীর্ঘদিন বিরোধী দলনেতা ছিলেন, বিজেপির পরিষদীয় নেতা ছিলেন ইউপিএ সরকারের আমলে। আমাদের দেশের সর্বকালের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ানদের মধ্যে একজন। তাদের সাথে আমাদের রাজনৈতিক বিতর্ক যাই থেকে থাক না কেন, এটা অরুণ জেটলির কথা। সুষমা স্বরাজের কথা এখানে আসলো। আমি আপনাদেরকে মনে করাই, সুষমা স্বরাজ বিজেপির লোকসভার দলনেত্রী থাকাকালীন গোটা উইন্টার সেশন ডিসরাপ্টেড হয়ে গেছিল, গোটা উইন্টার সেশন বন্ধ হয়ে গেছিল ইউপিএ 2 গভর্নমেন্টের সময় 2G স্পেকট্রাম কেলেঙ্কারিতে জেপিসির দাবিতে। এবং তারপরে একটা সময় ইউপিএ সরকার, এবং আমরা এখনও বিশ্বাস করি সুষমা স্বরাজের নেতৃত্বে বিরোধীরা সেদিন যে কাজ করেছিল তারা সঠিক কাজ করেছিল, এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার ফলে গঠিত হয়েছিল। সুষমা স্বরাজ বলেছিলেন যে আমাদের এই পার্লামেন্টকে যে ব্যাহত করে যে এই যে চাপ তৈরি আমরা করলাম তার ফলেই এটা হলো। সেই দলের কাছ থেকে এখন এই ধরনের কথা শুনতে হচ্ছে, এবং মোদি মোদি যে কুরুচিপূর্ণ ভাষায় বিরোধীদেরকে আক্রমণ করতে হয়, যেন যে কেন্দ্র থেকে মানুষ বিজেপিকে জিতিয়ে পাঠিয়েছেন সেই কেন্দ্রের মানুষ ভারতবাসী, আর যে কেন্দ্র থেকে কোনো বিরোধী দলের সাংসদকে মানুষ জিতিয়ে পাঠিয়েছেন সেই কেন্দ্রের মানুষ ভারতের দুয়ারানির সন্তান, তারা ভারতবাসী নয়। অতএব তাদের ভোটে নির্বাচিত কোনো পার্লামেন্টেরিয়ানের কোনো সামাজিক কোনো রাজনৈতিক সম্মান থাকবে না। আমার শেষ কথা এখানে, সারা পৃথিবী জানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্টারি গণতন্ত্র, আমরা গর্ব করে বলি। সেই পার্লামেন্টারি গণতন্ত্র যখন বিরোধী দলনেতাকে পার্লামেন্ট থেকে খারিজ করে দেওয়া হয়, রাহুল গান্ধীকে যখন পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়, এবং তারপর আমাদের দেশের সুপ্রিম কোর্ট এই কথা বলে যে ওনাকে এমনভাবে শাস্তি শোনানো হয়েছিল, 2 বছরের শাস্তিটা শোনানোই হয়েছিল যাতে ওনার এমপিশিপটাকে খারিজ করা যায়। যদি একদিনের কম শাস্তি দেওয়া হতো তাহলে ওনার এমপিশিপ খারিজ হতো না। তখন সারা পৃথিবীর সামনে সত্যি সত্যি আমাদের মাথা নিচু হয়ে যায় যখন 174 জন বিরোধী এমপিকে একটা কলমের খোঁচায় তাদের এমপিশিপ বাতিল করে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়। এখন বলা হচ্ছে পার্লামেন্টে আজকে নাকি হিন্দু মুসলমান, এই শ্রমিক ভট্টাচার্য বলছিলেন দেখছিলাম যে নাকি মাইনরিটি অ্যাবিজমেন্ট করার জন্য বিরোধীরা এগুলো করছে। আচ্ছা আপনি বলুন তো, নোট বাতিলের মতো একটা সিদ্ধান্তের সঙ্গে তো মেজরিটি মাইনরিটির কোনো সম্পর্ক নেই। এত বড় একটা সিদ্ধান্ত পার্লামেন্টে কোনো আলোচনা না করে, এমনকি মন্ত্রিসভায় আলোচনা না করে, 3 জন সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে রাত্রি 8:30টার সময় মোদি সারপ্রাইজ দেন দেশের লোককে। আজকে আমাদের দেশে একটার পর একটা প্ল্যানিং কমিশন, নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে তৈরি করা প্ল্যানিং কমিশন, গোটা সেশন হলো পার্লামেন্টের, উচ্চবাচ্য কেউ করলো না। যেদিন পার্লামেন্ট সেশনটা শেষ হলো পরের দিন অর্ডিন্যান্স জারি করে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হলো। এইগুলো যখন ভারতের পার্লামেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে করা হয় তখন বোঝা যায় এই সরকারের কাছে এমনি পার্লামেন্টের কোনো গুরুত্ব নেই। এই বিরোধীরা কি করলো সেটা বড় কথা নয়, সরকার চায় না পার্লামেন্ট বলে কিছু থাকুক আমাদের দেশে। না, বিষয়টা হচ্ছে সৌমিকদা বলছিলেন শান্তিপূর্ণ সহাবস্থান সংসদে। পশ্চিমবাংলার বিধানসভায় বিজেপি প্রধান বিরোধী দল, তাদের বিরোধী দলনেতা বিজেপির পক্ষ থেকে আমরা দেখেছি কি রকম শান্তিপূর্ণ সহাবস্থান তারা প্রতিটি আলোচনাতে করেন। দ্বিতীয়, গণতন্ত্রের মন্দিরের কথা বললেন। আমরা দেখেছি এই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নির্বাচন হলো, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে অসাধারণ গণতন্ত্রের পরিচয় দিয়েছে বিজেপি। নির্বাচিত সরকার ভেঙে দিয়ে একনাথ শিন্ডে, অজিত পাওয়ারদের নিজেদের দলে সামিল করে, চম্পাই সোরেনকে নিজেদের দলে সামিল করে করার চেষ্টা করেছিল, ঝাড়খণ্ডে ব্যর্থ হয়েছে। ফলে এই বিষয়গুলো আমার মনে হয় যে ভারতবর্ষের মানুষ যেভাবে গত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপিকে যে কারণে এতটা নামিয়ে দিয়েছেন, পুনর্মূষিক ভব করেছেন, তারপরে এই ধরনের কথাগুলো ঠিকঠাক আর মানাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এই, আমি একদম স্পেসিফিক ওয়াক অফ আইন নিয়ে বলি। 1995 সালে রাজীব গান্ধী, খুব সম্ভবত আমি যদি খুব ভুল না করি, তিনি একটা আইন এনেছিলেন যেখানে বলা হয়েছিল এই যে ওয়াক অফ যেগুলো রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের হাতে, সেগুলোর একটা সংস্কার। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সংসদে, যে এই ওয়াক অফের আন্ডারে যে যে সম্পত্তিগুলো পড়ছে সেগুলো শুধুমাত্র মুসলমানদের থাকবে না, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সকলের জন্য খুলে দেওয়া হবে। আমি একজন হিন্দু ব্রাহ্মণ সন্তান হিসাবেও বলতে বাধ্য হচ্ছি, আমার অস্বীকার করতে কোনো দ্বিধা নেই, কোনো হিন্দু মন্দিরের যখন দেবোত্তর সম্পত্তি হয় সেখানে যে কমিটি তৈরি হয় সেখানে তো অন্য কোনো ধর্মের মানুষকে সামিল করা হয় না। তাহলে আমাদের ধর্মে যখন এই রেস্ট্রিকশনটা আমরা বজায় রাখছি, আমরা আমাদের ধর্ম নিয়ে গর্বিত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রত্যেকটা মানুষ তাদের স্ব ক্ষেত্রে তাদের ধর্ম নিয়ে গর্বিত। এরকম ভারতবর্ষের মতো একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে সেই অধিকারগুলোকে খর্ব করার চক্রান্ত যারা করছে তাদের মুখেই আবার শুনবো গণতন্ত্রের মন্দির, সংসদে শান্তিপূর্ণ সহাবস্থান, আলোচনা চাই, এগুলো দ্বিচারিতা। এক্ষেত্রে অর্পণ অন্য মত আছে। শ্রমিক ভট্টাচার্য আজকে বক্তব্য দিয়েছেন যে ওয়াকফ সম্পত্তির জমি তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি দখল করেছিল। আমি এই বিতর্কে এখন আমি এখানে একটা কথা বলি, আমি যেতে চাইছি না, এই বিতর্কে যেতে চাইছি না। আমি রাজাগোপাল দার কাছে আসবো। রাজাগোপাল, যদি তাই হয় যে অর্পণ
আপনজনরা বলে যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদের কি ভূমিকা, দিল্লিতে নরেন্দ্র মোদীরা তারা বলবেন যে কংগ্রেস এবং বাকি বিরোধীদের কি ভূমিকা। যদি এই দিকে, এবং আমরা গত কয়েক বছরেই ভূমিকার নানান রকম রং বদল দেখেছি, তাহলে আসলে যে পার্লামেন্টে যে ইস্যু ভিত্তিক আলোচনা, সাধারণ মানুষের সমস্যা নিয়ে আলোচনা, তার সমাধান, ভবিষ্যৎটা তো একটু বেশি নড়বড়ে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, দেখুন, পার্লামেন্টের আলাপ আলোচনা করার জায়গা, সেখানে সব পক্ষই তার কথাবার্তা বলবে, এবং এটাও আমরা সারা পৃথিবীর যে সমস্ত জায়গায় পার্লামেন্টারি সিস্টেম চলে সেখানে তর্ক বিতর্ক মানে লেগেই থাকে। শুধু তর্ক বিতর্ক নয়, মানে মাঝে মধ্যেই সেখানে হাতাহাতিও হয়। এগুলো পার্ট অফ ডেমোক্রেসি, এটাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। কিন্তু সব জায়গায় কিছু ঘটলো, যেটা ঘটে সেটা হচ্ছে যে যুক্তি দিয়ে আলোচনা। আমাদের দেশের পার্লামেন্টে একসময় যে ধরনের আলাপ আলোচনা হতো, মানে আমি পার্লামেন্টের প্রসিডিংস নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, দেখেছি যে আমাদের এক একজন সংসদ পুরনো দিনে যেভাবে বক্তব্য রাখতেন, পড়াশোনা করে রাখতেন, যে কোনো ডিবেটেই দেখা যেত যে একটা যে ধরনের মানে চিন্তা ভাবনা রয়েছে, আজকাল সেগুলো থাকে না। যারা আসেন তারা হৈহুল্লোড় করতে যান, তারা বিলটাও দেখেন এই না। না থাকাটা কি শাসক বিরোধী নির্বিশেষে বলতে চাইছেন? হ্যাঁ, নিশ্চয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই কোথাও যে শাসক মানেই যে সবসময় সে ধুয়ো তুলসী পাতা তা নয়। দেখুন, সবাই দেখা যাচ্ছে যে আর সে পড়াশুনো করে চিন্তা ভাবনা করে যে আইন তৈরি করেছে, আইনটা কে তৈরি করেছে? আমলারা তৈরি করেছে লয়ারদের সাহায্য নিয়ে। সেই আইনটা কতটা জনোপযোগী হয়েছে সেটা তো পার্লামেন্টের মেম্বারদের দেখা দরকার। তারা কিন্তু সে কাজটা করে না। তারা দলের আবেগ দিয়ে যে সমস্ত কাজকর্মগুলো করেন, তাতে দেখা যায় যে সমস্ত হয়তো একটা ভিন্ন শাসকের মধ্য দিয়েও পরিবর্তন করা যেত, সেটা ঘটে না। তারা সবাই আরেকটা জিনিস ধরিয়ে দিই, একটা ইস্যু নিয়ে যখন জেপিসিতে আলোচনা হচ্ছে, সেখানেও এমন আলোচনা হচ্ছে মানে কাঁচের বোতল ভাঙা, হাত কাটা, এই পর্যায়ে চলে যাচ্ছে গোটা বিষয়টা। হ্যাঁ, সেটাই বোঝা যাচ্ছে আজকাল পার্লামেন্টারিরা কি চান, কি করে খবরের কাগজের বা মিডিয়া অ্যাটেনশন পাওয়া যায়, সে সমস্ত কাজগুলো তারা করেন। কি করলে সেখানকার কোয়ালিটেটিভ চেঞ্জ হতে পারে, কি ধরনের চিন্তা ভাবনা দিলে একটা বিলের পরিবর্তন আসতে পারে, কোনো ধরনের। আমি তো কোনো কনস্ট্রাকটিভ আমাকে কেউ যদি দেখাতে পারে কোন কনস্ট্রাকটিভ সাজেশন সেখান থেকে গেছে, কোন মেম্বারের কাছ থেকে, কোন রিসেন্টলি ইয়ার্সে, আমি তাকে খুশি হবো যদি তারা কেউ করে থাকে। কিন্তু কয়েকজন বাদ দিয়ে, আমি একদম কেউ করে না আমি বলতে চাই না, কয়েকজন বাদ দিয়ে একেবারে অধিকাংশই তারা অ্যাজ ইফ তারা যেন গন্ডগোল করতে এসেছেন। এটা উচিতও ছিল, এখনো আছে। এখন দেখা যাচ্ছে মাত্রাটা বেড়ে গেছে। অপোজিশন বুঝে উঠতে পারছে না তারা কি করবে, তার ফলে এই জায়গায় তাদের শক্তি প্রদর্শনটাই তাই, যখন যুক্তি নেই তখন শক্তি। আমি একদমই আসবো রাজাগোপালদার বক্তব্য ধরেই বলি কেতন, তাহলে তো মানে দোষমুক্ত কেউই নয়। এবং রাজাদার শেষ কথাটা যেটা বললেন যে আমি যুক্তি খুঁজে পাচ্ছি না, আমি স্ট্র্যাটেজি ঠিক করতে পারছি না, সেই কারণে কি শক্তি প্রদর্শন? না, আমরাও তো যুক্তি খুঁজে পাচ্ছি না যে প্রধানমন্ত্রী যে কোনো বিষয়ের উপর যখন অনেকগুলো এরকম সিরিয়াস ম্যাটার্স হয়েছে, সেখানে ওই মণিপুর নিয়ে বলুন বা যে মণিপুর নিয়ে উনি বা অন্যান্য বিষয় নিয়ে উনি প্রত্যেক মাসে মন কি বাত করেন, কিন্তু যখনই আমরা দেখেছি মণিপুর কি বাত করতে হবে, তখন তিনি কী হয়ে যান, নরেন্দ্র মোদী থেকে উনি নীরব মোদী হয়ে যান। এটা আমরাও বুঝতে পারিনি যে কেন উনি যদি বলেন পার্লামেন্টের বাইরে বলেন, পার্লামেন্টের গ্যালারি থেকে বলেন, কিন্তু পার্লামেন্টের ভেতর গিয়ে বলেন না কেন? তাহলে আপনি ভোটে দাঁড়ান কেন? তাহলে পার্লামেন্টে যান কেন যদি আপনি পার্লামেন্টেই না বলতে? বিকজ ওখানে যেটা আপনি বলবেন সেটা আপনি দায়িত্ব নিয়ে সেখানে বলতে হবে, আপনার অন রেকর্ড যাবে সেটা। আর আমাদের মানে ডেমোক্রেসির হিস্ট্রিতে একমাত্র উনি পিএম, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যার বক্তব্য ডিলিট করতে হয়েছে। এই জন্যই উনি পার্লামেন্টে বলেন না, কারণ উনি যা মানে ওনার যে স্ট্যান্ডার্ড, উনি হয়তো নিজের কনফিডেন্স নিয়ে যে আমি সেখানে বললে হয়তো কি বলে ফেলবো, ওনার কোনো স্টাডি নেই। বলি কেন মণিপুর নিয়ে আলোচনা হবে না কেন? আমি শ্রমিক যে তিনটে আমি ইস্যুর কথা বললাম, যে তিনটে ইস্যু এখন বিরোধীরা সামনে আনার চেষ্টা করছে, ওয়াকফ বিল, মণিপুর ইস্যু, আদানি ইস্যু। এই তিনটে ইস্যু নিয়ে কি শাসক দলের তরফে কোনো স্ট্যান্ড পয়েন্ট আমরা পার্লামেন্ট থেকে এক্সপেক্ট করতে পারি? দেখুন, আমরা স্পেশালি আমি মণিপুরের কথা বলবো। দেখুন, স্পেশালি আমি একটাই কথা বলছি, বারবার বলা হয়েছে প্রত্যেকটি বিষয় সরকার কিন্তু আলোচনা করতে একদমভাবেই রাজি আছে, কিন্তু আলোচনা, কিন্তু আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, একটু আগেই যেটা আমরা
আমরা শুনলাম মেধা বনাম চিৎকারের লড়াই, অর্থাৎ আলোচনাকে কিভাবে নন ইস্যু বানানো যায়, বিরোধীরা ইস্যুটাকে পার্লামেন্টের ভেতরে, এটা ওদের দোষ নয়, আসলে ওদের এক একজন এমন পার্লামেন্টেরিয়ান, পার্লামেন্টের মধ্যে কি কাজ করতে হয়, কি কথা বলতে হয়, আপনারা বিগত পার্লামেন্টেও দেখেছেন, এবারের পার্লামেন্টেও দেখছেন, কে কি কথা বলবে সেটা বিদেশ থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, বিদেশ থেকে লগ ইন লগ আউট সব কিছু, পাসওয়ার্ড বাইরে চলে যাচ্ছে। আজকে আমাদের দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, এবং আমাদের দেশের ভেতরে এমন একজন মানুষ নেই যে আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের কথা, আমাদের সুরক্ষার কথা দেশের মানুষ, দেশের আমি শতরূপ অর্পণ দুজনের কাছে আসবো, একটা বিরতির পর সঙ্গে থাকুন। সরাসরি শতরূপ, খুব সংক্ষেপে। দেখুন, কতগুলো কথা শুনলাম। এক, নাকি বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয়, বিরোধীরা কি বলবে। আমরা দেখেছিলাম রাফায়েল বিল নিয়ে যখন বিরোধীরা আলোচনা চেয়েছিল, দেশের সরকারই যুক্তি দেখিয়েছিল যে ফ্রান্সের গভর্নমেন্ট বলে দিয়েছে সব ঠিক আছে, সুতরাং আমাদের এখন আলোচনা করার দরকার নেই। এক, দ্বিতীয় কথা, আমি এটা অবশ্যই মানবো, আলোচনার স্তর বা বিরোধীদেরও ইন্টারভেনশনের স্তর হয়তো অনেক ক্ষেত্রে কমে গেছে, তবু সাধ্বী প্রজ্ঞার মতো পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত এখনো অবধি কোনো বিরোধী বলেনি, বলেছে একমাত্র বিজেপির সংসদ। এবং আমার শেষ কথা, একজন বিরোধী সবসময় চাইবে পার্লামেন্টে আলোচনা হোক, কেননা ভোটিংয়ে আলটিমেটলি সরকার পক্ষই জিতবে, তাদের পক্ষে ন্যায় থাক কি না থাক, কিন্তু বিরোধী সবসময় চাইবে আলোচনা হোক, যাতে তার বক্তব্যগুলো মানুষ জানতে পারে, শুনতে পারে। আলোচনা যারা আটকায়, বিরোধীদের প্রশ্নের যখন উত্তর দেওয়ার থাকে না, তখন আলটিমেটলি হাত তুলে ভোটে আমি জিতবো এটা জানা সত্ত্বেও আলোচনা সরকার পক্ষই সবসময় আটকায়। এটা আমি খালি বিজেপি বলে বলছি না, যুগে যুগে দেশে দেশে এটাই হয়ে থাকে। অর্পণ, আমি জাস্ট দুটো কথা বলবো। একটা হচ্ছে যে রাজাগোপাল বাবু বলছিলেন যে বিরোধীরা যুক্তি পাচ্ছে না বলে শক্তির প্রয়োগ করছে। যুক্তি না পেলে শক্তির প্রয়োগ, ধনী ভোটে নিজেদের বিল পাশ করিয়ে নেওয়া, নিজেদের দাবিগুলোকে মান্যতা দেওয়া সংসদে, এটা আমরা বিজেপির থেকে দেখেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি যেটাতে শেষ করছিলাম, শ্রমিকবাবু বলছিলেন তৃণমূল প্রচুর ওয়াকফ সম্পত্তি দখল করেছে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি নিজে হাওড়া জেলার ছেলে। আমার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সংখ্যালঘু শাখার সভাপতি শেখ গোলাম মোরসেলিম, তিনি তার প্রায় 4.5 কাঠা জমি দিয়ে দিয়েছেন ওয়াকফ বোর্ডকে। সেই সম্পত্তি কিন্তু তার নিজস্ব ছিল, তিনি সেটা দান করেছেন, ফলে এই উদাহরণও রয়েছে। এই দুটোই আমার মূলত। এরকম কোনো বিষয় নেই, যদি চুরি করে থাকে সেটা সামনে। এই আলোচনার মধ্যে একটা বড় খবর এসে গেছে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন, কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন অর্পিতা। পার্থকনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধারের পর তাকে কদিন আগে গ্রেফতার করে পুলিশ, এবং সেই জায়গায় সিবিআই হাতে গ্রেফতার হন তিনি, এবং তার গ্রেফতারের কয়েকদিন আগেই প্যারোলে 48 ঘন্টার জন্য অর্পিতা ছাড়া পান। ইডির তরফে গ্রেফতার করা হয় 2022 সালের 23শে জুলাই, এবং আজকে জানা গেল অর্পিতা জামিন পেয়ে গেছেন, কারণ প্যারোলে যখন তিনি 48 ঘন্টার প্যারোল পেয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে অর্পিতার তরফে জামিন, এই প্যারোলের যে মেয়াদ, সেই প্যারোলের মেয়াদ আরও বাড়ানোর আবেদন করা হয়েছিল, একই সঙ্গে জামিনের আবেদনও করা হয়। সেই জামিন মঞ্জুর হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারেই দেখো, যেটা আমরা আদালত সূত্র এবং তার আইনজীবীও যেটা জানাচ্ছেন যে 5 লক্ষ টাকার বন্ডে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় তিনি জামিন পেলেন। তুমি জানো যে ইডির হাতে গ্রেফতার হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করে, তার একটা ফ্ল্যাট থেকে 20 কোটি টাকা পাওয়া গিয়েছিল, আরও একটা ফ্ল্যাট থেকে 27 কোটি টাকা পাওয়া যায় এবং 6 কোটি টাকার গয়না উদ্ধার হয়েছিল। তারপর থেকেই ইডির হাতে গ্রেফতার হবার পর অর্পিতা মুখোপাধ্যায় তিনি জেলবন্দি ছিলেন, এবং দিন দুয়েক আগে তিনি তার মা মারা যাওয়ার কারণে পেরোলে ছিলেন। কিন্তু তার আইনজীবীর তরফ থেকে আজকে ইডির বিশেষ আদালত বাঞ্চালে সেখানে তিনি জামিনের আবেদন করেছিলেন, এবং শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে, যেটা তার আইনজীবী জানাচ্ছেন যে 5 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনোভাবে সদস্যকে প্রভাবিত করা যাবে না, এমন নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে যেটা গুরুত্বপূর্ণ, এই অর্পিতা মুখোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু একটাই মামলা ছিল, শুধু ইডিরই মামলা ছিল, এবং সেই ইডির মামলাতেই কিন্তু জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। ফলে আর তাকে জেলবন্দি থাকতে হবে না। ইতিমধ্যেই তার বেল বন্ড জমা দেওয়ার যে কাজ সেটা চলছে, এবং সেই বেল বন্ড জমা দিলে সম্ভবত আগামীকালই জেল থেকে ছাড়া পাবেন। যদিও এখন এই মুহূর্তে জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল, যেহেতু অর্পিতা মুখোপাধ্যায় পেরেলে ছিলেন এবং 2 দিন সেটা এক্সটেন্ড হয়েছে, ফলে বেল বন্ড আজকে ভরে দেওয়ার ফলে তাকে কিন্তু আর জেলে ফেরত যেতে হবে না। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় 2022 সাল থেকেই জেলবন্দি ছিল অর্পিতা মুখোপাধ্যায়। জুলাই মাসে তাকে গ্রেফতার করে ইডি তার বাড়ি থেকে
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রেড চলাকালীন 22শে জুলাই তারপরে তার বাড়ির হদিশ পাওয়া যায় এবং তার ডায়মন্ড সিটি সাউথে যে ফ্ল্যাট ছিল সেই চালায় সেখান থেকে কোটি টাকা সেখান থেকে উদ্ধার হয়েছিল এবং তার পরবর্তী সময় তার বেলঘড়িয়ার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাট থেকেও টাকা উদ্ধার হয়েছিল এবং যেটা অভিযোগ ওঠে যে নিয়োগ দুর্নীতির যে বিপুল টাকা সেই টাকাই ওখানে জমা রাখা হয়েছিল। সেই মামলায় গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায় আজকে জামিন পেয়েছেন। 2022 সালের জুলাই মাস থেকে জেলবন্দি ছিল অর্পিতা মুখোপাধ্যায়, বেশ কয়েকদিন ইডি হেফাজত, তারপরে জেলবন্দি ছিল এবং সেই মামলাতে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন বলে জানাচ্ছেন তার আইনজীবী। অনেক ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ প্যারোলে ছিলেন অর্পিতা, আর জেলে ফিরতে হবে না তাকে, জামিন পেলেন 10 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হলো। এবং আমরা জানি যে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা, তার বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছিল, অবশেষে জামিন পেলেন অর্পিতা। সময় একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর যে বড় খবরে আমরা চোখ রেখেছিলাম, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল, ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডির বিশেষ আদালত থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। 48 ঘন্টার প্যারোলে ছিলেন অর্পিতা, সেখান থেকে তিনি জামিনের আবেদন করেন, প্যারোলের মেয়াদ বাড়ানো আবেদন করেন। সেই মেয়াদ বৃদ্ধির আবেদন গৃহীত হওয়ার পরেই খবর আসে যে জামিন পেয়ে গিয়েছেন অর্পিতা। ইডির বিশেষ আদালত থেকে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঠিক কোন গ্রাউন্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন, এখনো পর্যন্ত কোনো তথ্য আসছে কিনা জানবো, যদিও একদম সদ্য এই খবর। পিয়ালি, একেবারে দেখো, আজকে তার আইনজীবীর তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছিল এবং তাদের যেটা বক্তব্য ছিল যে প্রায় 2022 সালের জুলাই মাসে অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হন এবং ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে, কিন্তু নতুন করে কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং এই মামলা এখনো পর্যন্ত ট্রায়ালও শুরু হয়নি। যদিও ইডির তরফ থেকে তা বিরোধিতা করা হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে তিনি জামিন পেলে যে তদন্ত প্রক্রিয়া সেটা ব্যাহত হতে পারে, কিন্তু আদালত তার আইনজীবীর তরফ থেকে যে সাবমিশন দেওয়া হয় সেটাকেই গ্রহণ করেছে এবং অর্পিতা মুখোপাধ্যায়কে 5 লক্ষ টাকার বন্ডে, ইডির বিশেষ আদালত যেটা ব্যাংকশেল কোর্টে রয়েছে, তারা 5 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। তুমি জানো যে অর্পিতা মুখোপাধ্যায়ের মা কয়েকদিন আগে মারা গিয়েছেন এবং সেই জন্য অর্পিতা মুখোপাধ্যায় 2 দিনের জন্য পেরোলে ছাড়া পেয়েছিলেন এবং কালকে তার পেরোল 2 দিনের জন্য এক্সটেন্ড করা হয়েছিল। ফলে এই মুহূর্তে যেহেতু তিনি জামিন পেয়ে গেলেন, ফলে তাকে কিন্তু আর জেলে ফিরতে হবে না বলেই মনে করা হচ্ছে। তার কারণ 5 লক্ষ টাকা বেল বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সেই বন্ড জমা দেওয়ার কাজ তার আইনজীবী করছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো যে অর্পিতা মুখোপাধ্যায় 2022 সালে গ্রেপ্তার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তোমার মনে থাকবে যে 21শে জুলাই যেদিনকে তল্লাশি অভিযান চলছিল, সেই দিন 22শে জুলাই যখন তল্লাশি অভিযান চলছিল, সেই সময় ইডির কাছে বিশেষ সূত্রে খবর আসে যে অর্পিতা মুখোপাধ্যায়, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী, তার ডায়মন্ড সিটি সাউথে একটি ফ্ল্যাট রয়েছে। ইডি সেখানে হানা দেয় এবং সেখান থেকে 20 কোটি টাকা উদ্ধার হয়, নগদ টাকা উদ্ধার হয়, সেখান থেকে প্রায় 2 কোটি টাকার গয়না উদ্ধার হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়াতে আরও একটা ফ্ল্যাট ছিল, সেখান থেকেও একটা ফ্ল্যাট থেকে প্রায় 27 কোটি টাকা এবং আরও 4 কোটি টাকার গয়না উদ্ধার হয় এবং এই গোটা নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ায়। যেটা অভিযোগ ওঠে যে প্রচুর শিক্ষকের কাছ থেকে, অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে যে চাকরি দেওয়া হচ্ছিল, সেই টাকাই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে জমা করা হচ্ছে। এবং আমরা একাধিকবার যেটা দেখেছি, অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী তারা আদালতে একাধিকবার উল্লেখ করেছিল যে এই টাকার সম্পর্কে তিনি কিছু জানেন না এবং তার কোনো যোগ নেই। ফলে আজকে অর্পিতা মুখোপাধ্যায়, যেহেতু তার বিরুদ্ধে একটাই মামলা ছিল, ইডি তাকে তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু সিবিআই যে মামলা তদন্ত করছে সেই মামলাতে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনো রকম এফআইআর এর নাম নেই বা তাকে সিবিআই কখনো কাস্টাডিতে নেয়নি। ফলে তার বিরুদ্ধে একটাই মামলা ছিল, সেই মামলাতেই আজকে ইডির যে বিশেষ আদালত রয়েছে নগর দায়রা আদালতে, সেখান থেকে বিশেষ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। আদালতের শর্ত 5 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে এবং কলকাতা পুলিশের জুরিসডিকশনে এলাকায় তিনি থাকতে পারবেন না। একদমই, অনেক ধন্যবাদ পিয়ালি। আমরা একটু সরাসরি চলে যাব চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি সাংবাদিকদের মুখোমুখি কালীঘাট থেকে, কারণ তৃণমূলের কর্মসমিতির বৈঠক শেষ। কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনবো। বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়,
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই 5 জন নতুন সংযোজন হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলে। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এই 5 জন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে 3টির ক্ষেত্রেই যে 3টি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে, 3টির ক্ষেত্রে খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই 5 জন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন। এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আগেই যেমন বলেছি 3টি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য। অর্থাৎ শোকজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শোকজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকের কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে পার্টিটা বেঙ্গলের সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এটা ডিসিপ্লিনারি। এবারে আমাদের স্পোক্স পার্সন যারা হবেন তার কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস। স্পোক্স পার্সন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্পোক্স পার্সন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এটা দিল্লির যেটা বলা হলো সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন। যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম, ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এবার এখানে স্পোক্স পার্সন যেটা আমরা বলছিলাম স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা কী সম্পর্কে বলবে স্পোক্স পার্সন হিসাবে। যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে সেটা বলবেন ডক্টর অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা,
পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বাড়ি। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বাড়ি। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক। এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস ভূঁইয়া, মলয় ঘটক, ডক্টর শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল। এরা বলবেন অ্যাসেম্বলি সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে বাংলার, সেগুলো এরা বলবে। আমি আবারও শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস ভূঁইয়া, মলয় ঘটক, ডক্টর শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল। আমি আবারও বলছি যে সার্বিকভাবে যে টিভি চ্যানেলে যাওয়ার লিস্টগুলো স্পোক্সপারসন কারা, সেইভাবে স্পোক্সপারসন নয় এই প্যানেল, সেগুলো আপনাদের কাছে পরে লিস্ট পাবলিশ করে আপনাদের যথাযথ সময় জানিয়ে দেওয়া হবে, এটাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আমাদের মাননীয় চেয়ারপারসন দিয়েছেন। এটা হচ্ছে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস, সেই ইতিহাস নিয়ে কিন্তু আমাদের কর্মীদের আরও অবহিত করতে হবে। তারা সেই ইতিহাস জানবেন এবং মানুষের কাছে পৌঁছবেন। তৃণমূল কংগ্রেসের ইতিহাস এটা এমনি হঠাৎ 98 সালে তৈরি হয়েছে তা নয়। তৃণমূল কংগ্রেস নেত্রী ছাড়া জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন, সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে 98 সালে নতুন একটা দল গঠন করে। এবং তারপর এই ইতিহাসটা জানতে হবে। অনেকে নবীন প্রজন্মের যারা রয়েছেন তারা হয়তো সেই ইতিহাসটা অনেক সময় তাদের গোচরে থাকে না, তো সেইগুলো যাতে আরও বেশি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের মাধ্যমে এবং অন্যদের সকলে যারা অভিজ্ঞ তাদেরও মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়, সেদিকে জেলায় নজর রাখতে বলা হয়েছে। এবারে মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল, সেই বিলটি পাশ হয়েছে, কিন্তু এখনও সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি। আমরা তীব্রভাবে চাইছি যে এই আইনটা তৈরি হয়ে আইনটা বলবৎ হোক, কারণ এটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এই আইনটা অত্যন্ত প্রয়োজন, যে কারণে বাংলার বিধানসভা থেকে এটা পাস হয়েছিল। এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস তারা 30 তারিখ অর্থাৎ 30শে নভেম্বর বেলা 2টো থেকে 4টে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে। 30শে নভেম্বর তারা মিছিল করবে 2টো থেকে 4টে, এবং তারপরের দিনও 1 ডিসেম্বর তারা জায়গায় ওই 2টো থেকে 4টেই এই জায়গাগুলোতেই যেখানে মিছিল হয়েছে তাদের জেলার অন্যত্র ব্লকগুলো, অন্য ব্লকের অন্য জায়গায়, সব ব্লকেতে তারা ধর্ণা করবেন, মিটিং করবেন। 2টো থেকে 4টে ধর্ণা, তার মধ্যে দিয়েই তাদের বক্তব্য রাখবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি তার কাছে 10ই ডিসেম্বরের পর একটি সময় চাওয়া হবে, একদিনের সময়, যে সময়ে একটি ডেলিগেশন যাবে, একটা 15 জনের মহিলা ডেলিগেশন যাবে
মাননীয় রাষ্ট্রপতির কাছে, যার মধ্যে 5 জন মহিলা এমএলএ মিনিস্টার থাকবেন এবং 10 জন মহিলা এমপি থাকবেন। এই 15 জনের ডেলিগেশন মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে। তার জন্য 10ই ডিসেম্বরের পরে একটা সময় চাওয়া হবে। এটা যেমন প্রথম পর্যায়ের একটি কর্মসূচি, সে কথা বলেছেন মাননীয় নেত্রী আমাদের, এবং এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এরপর আরেকটি কর্মসূচি নেওয়া হবে, যার তারিখ পরবর্তীতে আমরা আপনাদের জানিয়ে দেব। সেটা মানুষের সাথে মানুষের পাশে, জেলায় জেলায় আমাদের এই কর্মসূচি হবে। মানুষের সাথে মানুষের পাশে আমরা পরবর্তীতে জানিয়ে দেব। সংসদ চলছে, আপনারা জানেন আজ থেকে শুরু হয়েছে, আবার বন্ধও হয়ে গেছে, আবার নাকি খুলবে, কোনোটা কাল কোনোটা পরশু, তারা জানেন কবে কোনটা কবে খুলবে। কিন্তু পার্লামেন্টে আমরা কিন্তু আমাদের সাংসদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা কথা বলবেন। সেটা হলো প্রাইস রাইজ, অর্থাৎ মূল্যবৃদ্ধি, বেরোজগার, আনএমপ্লয়মেন্ট, ফার্টিলাইজার, সার কি হলো, সার নিয়ে প্রশ্ন তুলবেন, এবং আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, এই টাকা বন্ধ, অথচ জিএসটি নিয়ে নেওয়া হচ্ছে। জিএসটি থেকে আমাদের যে প্রাপ্য টাকা, যেগুলো বাজেটারি অ্যালোকেশন রয়েছে, সেগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না। সুতরাং পার্লামেন্টে এই সম্পর্কে আলোচনা তো চাইবেনই, প্রশ্ন ওঠাবেন আমাদের মাননীয় সাংসদ যারা রয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্ব নিয়ে। আজকে দেখছেন যে মণিপুরের ঘটনা নিয়ে চারিদিকে পুরো উত্তর পূর্ব ভারতবর্ষে একটা ডামাডোল চলছে। সুতরাং সেখানে তারাও অ্যাফেক্টেড হচ্ছেন, ফলে সেখানে সেই বিষয় নিয়েও আমাদের সংসদে আলোচনা চাইবেন আমাদের মাননীয় সাংসদরা। এবং একেবারে কোয়েশ্চেন যে আওয়ারগুলো একদম রাউন্ড দ্য আওয়ার সেগুলো থাকে, সেই দিকে আমাদের সাংসদরা নজর রাখবেন। অর্থাৎ সবসময় দেখা যায় হঠাৎ হইচইয়ের মধ্যে হয়তো বন্ধ হয়ে গেল, আমাদের সাংসদরা বলবেন যে কোয়েশ্চেন আওয়ারটা সম্পূর্ণ তো চলুক, তাহলে আমাদের যে প্রশ্ন সেটা সংসদে রাখার যে জায়গাটা তৈরি করার প্রয়োজন, সেটা আমাদের সাংসদরা করবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা অনেক সময় অনেক জায়গায় কনফিউশন হচ্ছে, আমাদের যে ইলেকশন কমিশনে আমাদের দল কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হিসাবে আমাদের রেজিস্ট্রেশন। সুতরাং আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখানে যেমন ইউপি, মেঘালয়, আসাম, গোয়া, এরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখবে, কিন্তু লিখবে ব্র্যাকেটে ইউপি ইউনিট, মেঘালয় ইউনিট, আসাম ইউনিট, গোয়া ইউনিট। এইভাবে তারা তাদের যে প্রদেশের ইউনিট, সেই ইউনিটের ব্যাখ্যা করবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের যেটা রেজিস্টার্ড দল, মাথার ওপর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থাকবে। এটাই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে, সর্বসম্মত সিদ্ধান্ত। এবং সবাই আজকে আমরা আপনাদেরও ধন্যবাদ জানাই যে আপনারাও বহুক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য ছিলেন, আছেন এবং থাকবেন, এটা বাংলার মানুষ আবার বুঝিয়ে দিয়েছে। রদবদলের একটা প্রস্তাব নিয়ে আলোচনার ব্যাপার ছিল, এটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একটা বৈঠক, সুতরাং এখানে তো আর রদবদল নিয়ে কিছু হবে না। সেটা যদি যখন কোথাও হওয়ার হয় সেটা পার্টি দেখবে। Did any discussions on Congress party? Karan, we've seen the results in Maharashtra where the Congress was weak. No, this was a meeting of the National Working Committee of All India Trinamool Congress. So there's no question of having any discussion regarding Maharashtra where... No. Will the TMC participate in India Alliance inside the parliament? No one has said that we are not participating. We are there. The all-party meeting TMC did not attend. The parliamentary committee has the entire power to decide that they will attend or that they will not. Will the TMC raise the Why are you so
সময়টা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।